আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজ কথা বলতে চাচ্ছি ঘূর্ণিঝড় নিয়ে, কিন্তু আমাদের গুরুত্বটা ঘূর্ণিঝড়ে আমরা রাখতে চাচ্ছি না। আমাদের যে উপকূলীয় বাঁধগুলো রয়েছে, সেই বাঁধগুলো ঘূর্ণিঝড় এলে ভেঙে যায় এবং বাঁধ ভেঙে গিয়ে উপকূলে প্লাবিত হয়। উপকূল যখন প্লাবিত হয় বা সমুদ্রের নোনা পানিটা যখন ঢুকে যায়, সেই লবণাক্ততা আমাদের দীর্ঘ মেয়াদে ক্ষতিটা পোষাতে হয়। যখন একটা ঘূর্ণিঝড় আসে, আমরা আগাম সতর্কতা হিসাবে প্রথমে একটা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে তার নাম কি, সেই ঘূর্ণিঝড়ের কতটা শক্তিমত্তা জানান দিচ্ছে, সেইটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আমরা সেখানে সতর্কতা জারি করি, আমরা উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নিয়ে যাই। বিভিন্ন জায়গায় আমরা আরও কতটা সতর্কতা অবলম্বন করতে পারি সেই দিকে বিশেষভাবে নজর দিই। এবং ঘূর্ণিঝড় যখন তার তাণ্ডব চালিয়ে একদম চলে যায় বা শেষ হয়ে যায়, তখন আমরা ক্ষয়ক্ষতির হিসাবটা করি। কিন্তু সেই ক্ষয়ক্ষতির হিসেবেও প্রাণহানি কতটা ঘটেছে, সম্পদের কতটা ক্ষতি হয়েছে, এই হিসাবগুলো তাৎক্ষণিকভাবে করলেও সব হিসাবটা কি তুলে ধরা যায় কি না, সেটা একটা বড় প্রশ্ন। কারণ দীর্ঘমেয়াদের যে ক্ষতিগুলো, যেটা শুরুতেই বলছিলাম যে গুরুত্বটা যেখানে দিতে চাই, যে লবণাক্ত পানি যদি প্রবেশ করে আমাদের একেবারে যে জায়গাগুলো মিঠা পানির এলাকা বা মিঠা পানির সেই সহিষ্ণু জাত বা বিভিন্ন ধরনের ফসল যেখানে উৎপাদিত হয়, সেই ক্ষেতগুলোতে সেই পানি যখন ঢুকে পড়ে, তখন দীর্ঘমেয়াদে ফসলের ক্ষতি যেমন পোষাতে হয়, আবার মাটিটা ঠিক করতেও আমাদের অনেক লম্বা একটি সময় লেগে যায়। আমরা একদম সম্প্রতি যে ঘূর্ণিঝড়টা আঘাত হেনে গেল, রিমালের কথা বলছি, কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই সিডোরের কথা, আয়লার কথা। আয়লা যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, তার মেয়াদ কিন্তু দীর্ঘ সময় ছিল এবং সেটা তারা সাফার করেছে যারা উপকূলীয় এলাকার মানুষ। সেই জায়গায় বাঁধগুলোকে আমরা সত্যিকার অর্থেই এভাবে বানিয়ে থাকি যে ঘূর্ণিঝড় আসলে এটা কতটা ঠেকাতে পারবে আমাদের ভেতরের অংশকে, অর্থাৎ উপকূলীয় এলাকা নোনা পানি যাতে ঢুকে পড়তে না পারে, নাকি বাঁধটা এমনভাবেই আমরা বানিয়ে রাখি বা কিছুটা ফাঁকফোকর রেখে দেই যে কোনো কিছু যদি হয় বা এটা ভেঙে যায়, তাহলে বলবো যে ঘূর্ণিঝড় এসে ভেঙে দিয়েছে। আমরা তো আসলে সাধ্যমতো চেষ্টা করেছিলাম, ভেতরে কি সেই সাধ্যের জায়গাটায় আন্তরিকতা ছিল কিনা, সার্বিক আলোচনাটাই আজকে চালিয়ে নিতে চাই। আমি ফেরদৌস আহমেদ থাকবো এই আলোচনার সঞ্চালক হিসেবে, আর যে দুজনকে পেয়েছি যারা চমৎকারভাবে এই বিশ্লেষণ তুলে ধরতে পারবেন, আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে, ডান থেকে যদি শুরু করি, অধ্যাপক ডক্টর এম.ইউ. কবির চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সর্বডানে রয়েছেন গওখার নঈম ওয়ারা, সদস্য সচিব দুর্যোগ ফোরাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং এই আয়োজন বলতেই হচ্ছে যে এমন একটা সময়ে এই আয়োজনটা করতে হলো আমাদেরকে, যেটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতে ছিল না, কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হওয়া ইতিমধ্যেই তো গণমাধ্যমে যারা চোখ রাখছে তারা পেয়ে যাচ্ছে যে, এবং যখন বাঁধ ভেঙে যায় তখন যে স্বাভাবিক জোয়ার, পরবর্তীতে সেই পানিটাও ঢুকে পড়ে। সেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বলবো, এই ক্ষতিটা যেভাবে আমি বলছিলাম, আপনি কতটা দেখছেন এই ক্ষতির প্রভাবটা? যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমরা আগে থেকে জানি না, আমরা কিছু পূর্বাভাস এখন পাই, তারপর দুর্যোগ আসে। এখন যে আমরা যেটা রিমেলের যে কথা আমরা বলছি, তো এই রিমেল যে দুর্যোগটা এসে যে ঘূর্ণিঝড়, এটা বা সপ্তাহখানেক যাবতে এটা আসবে আমরা জানতেছি। এখন একটা দুর্যোগ যখন আসে, বিশেষ করে সাইক্লোন, এই রিমেলে যেটা হইলো, রিমেলের যে জিনিসটা হয়, প্রথম হলো সাইক্লোন, তার মধ্যে জলোচ্ছ্বাসের সঙ্গে এটা এত বৃষ্টি, ৩৫০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, তারপরে ভূমিধস। এই ভূমিধসে আমাদের আসে যে আমাদের বাঁধগুলি কিন্তু শুরু হয় ভূমিধস থেকে। তো বর্তমান রিমেল সাইক্লোন একটা অন্যতম যে প্রেডিক্ট করা হয়েছে, এখানে ভূমিধস ঘটবে, কারণ বৃষ্টির সঙ্গে বাতাস। কারণ আমরা যদি ৭০-এর জলোচ্ছ্বাস দেখি, ৭০-এর জলোচ্ছ্বাসে প্রথম ছিল পানি উঠতেছিল, সেখানে বাতাস এত বেশি ছিল না, ক্ষয়ক্ষতি অনেক বেশি ছিল, ৩০,০০০ মানুষ মারা গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন কমছে। এইটা হলে যদি আমরা দেখি যে আমাদের বর্তমান যে প্রিপেয়ারনেস, সিপিপি বলা হয়, যারা আমরা বলি যে সাইক্লোন প্রিপেয়ারনেস আমরা যে করি, প্রিপেয়ার্ড প্রোগ্রাম আছে আমাদের রেড ক্রিসেন্টের, এবং সে সরকারের সঙ্গে সমন্বিতভাবে করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট হলো একটা সহযোগী সংগঠন আমাদের সরকারের, এইখানে সরকারের প্রায় সকল মিনিস্ট্রি এখানে সংযোগ। যে কথা বলছিলেন যে আমাদের যে একটা ঝড় আসুক বা একটা সাইক্লোন আসুক, আমাদের প্রিপারেশনটা কী, এই প্রিপারেশন নিয়ে যেটাকে বলা হয় SOD-19। SOD-19 মানে স্ট্যান্ডিং ওয়ার্ডার করা হয়েছে যে গভর্নমেন্ট থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট। ডিজাস্টার ম্যানেজমেন্ট শুধু ম্যানেজমেন্ট না, আমাদের আগের থেকে প্রেডিক্ট করতে আমরা কোন এলাকায় কি করব, কোন এলাকায় বাঁধ নির্মাণ করব, কোথায় বাঁধ দরকার, সেই বাঁধের কতটুকু মজবুত হওয়ার দরকার, এই প্ল্যানিংগুলি অত্যন্ত প্রয়োজন। যদি আমরা সেভাবে করি,
তাইলে কিন্তু অনেক বাঁধ ভাঙবে না। এবং আমরা দেখি সুন্দরবনের যারা বলে ম্যানগ্রোভ, ওই সুন্দরবন কিন্তু আমাদেরকে অনেক ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। যে সুন্দরবন এইবার যে রিমেলে প্লাবিত হওয়ার কারণেই কিন্তু পানির যে চাপটা এই উপকূলে কম আসছে, এই সুন্দরবনকে আমাদের রক্ষা করে। এটাও কিন্তু এক ধরনের একটা প্রোটেকশন। কিন্তু আমরা এটা হলো ন্যাচারাল। আর ম্যান মেড যেগুলো আমরা ড্যাম করি, বাঁধ করি, এগুলি প্রয়োজন আমরা মনে করি, এই জন্য এমনভাবে করতে হবে, এমন চিন্তাধারা রাখা উচিত না যদি ভেঙে যায় আবার করব। কিন্তু আমাদের যে প্রবলেম হয় যে কোনো কিছু করার আগে মেনটেনেন্স, এটা যদি আমরা রক্ষা করার জন্য প্রতি বছরই ঝড় আসার আগে বা বন্যা আসার আগে, সাইক্লোন আসার আগে আমরা এটা দেখি যে এখানে কোথায় কি কোন ডিফেক্ট আছে, এটা যদি রিপেয়ার করি, এই রিপেয়ার ওয়ার্কটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তাইলে কিন্তু এটা বাঁধের সুরক্ষা সম্ভব। মানুষের সুরক্ষার জন্য বাঁধ সুরক্ষা, আর বাঁধ সুরক্ষার জন্য কিন্তু আমাদেরকে সুরক্ষার সেই ব্যবস্থা করতে হবে। সেটা সরকার বা অন্যান্য যেসব সংস্থা এর মধ্যে আছেন, যারা তৈরি করেন, যাদের কন্ট্রাক্ট দেওয়া হয়, এইগুলো একটা পর্যবেক্ষণ দরকার। আমাদের পর্যবেক্ষণ অনেক অনেক বেশি প্রয়োজন এইসব জিনিস রক্ষা করার জন্য। জি, আপনার কাছে নিঃসন্দেহে আবার আসবো। গওহার নঈম ওয়ারা, আপনার কাছে আসতে চাই। বলা হয় শহর রক্ষা বাঁধ, গ্রাম রক্ষা বাঁধ, যেই বাঁধগুলো আসলে গ্রাম বা শহরকে রক্ষা করবে এরকম বলা হয়। উপকূলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামের কথা, যেখানে আমাদের ফসল বলি, চিংড়ির ঘের থাকে, নানান কিছু, এই যে ব্যাপারগুলো, সেক্ষেত্রে চিংড়ির জন্য তো নোনা পানির দরকার আছে, সেই আলোচনাটা আমরা একটু আলাদাভাবে তুলে রাখলাম। কিন্তু অন্যান্য যে ফসলের ক্ষতিগুলো হয়, এই রক্ষা বাঁধের ক্ষেত্রে আমরা কতটা সত্যিকার অর্থেই যে মেনটেন্যান্সের কথা বললেন, সে রক্ষার চিন্তাটা করি, নাকি রক্ষার চিন্তাটা করি যে আমার কাজ রক্ষা বাঁধ, আমার কাজটা যেন ধারাবাহিকভাবে আসতে থাকে, না ভাঙলে আসবে কোত্থেকে? এইভাবে মানসিকতা কতটা রয়েছে, নাকি মানসিকতায় এখনই আমরা প্রবেশ করাতে পেরেছি যে কাজ বলতে আসলে ওইটা রক্ষণাবেক্ষণ, শুধু কাজের রক্ষা না, রক্ষণাবেক্ষণ? কোনটা আপনার কাছে দৃশ্যমান হয়? অনেক ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে বলেছেন যে আমাদের একটা এসওডি আছে, খুব ফুটফুটে সুন্দর একটা এসওডি আছে, এতে কোনো ভুল নাই, দেখতে খুব সুন্দর। কিন্তু কতটুকু আমরা সেটা অনুসরণ করছি বা করতে পারছি, সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি যখন বাঁধের কথা বলছেন, বাঁধের ভেঙে যাচ্ছে, যাচ্ছে, এর মূল বিষয়ের ভিতরে একটু আমাদের যাওয়া দরকার। বাঁধটা কার? বাঁধটা পানি উন্নয়ন বোর্ডের না জনগণের? এই প্রশ্নের উত্তর আমরা এখনও খুঁজে পাইনি। প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পেতাম, বাঁধগুলো টেকসই হতো। আপনারা দেখেছেন গত কয়েকবার জলোচ্ছ্বাসে যখন বাঁধ ভেঙে গেছে, এই উপকূলবাসীর লোকজন সারা রাত জেগে পাহারা দিয়েছে। তারপরে তারা বাঁধের ভিতরে তারা ঈদের নামাজকে বাদ দিয়ে বাঁধ রক্ষার জন্য তারা কাজ করছে এবং সারা রাত কাজ করছে। যখনই জোয়ার কমে গেছে, ভাটার সাথে সাথে তারা 5,000 10,000 মানুষ একসাথে হয়েছে। তো এটা তারা জান দিয়ে বাঁচাইতে চায়। এইটা আমাদের যারা সিদ্ধান্ত নেন তাদের বুঝতে হবে যে জনগণ জান দিয়ে এটা, কিন্তু তাদেরকে সম্পৃক্ত করা হয় না। বাংলাদেশে দুটো খুব ভালো উদাহরণ আছে, আপনার যে কোনো আপনাদের ক্রুম্যানদের পাঠিয়ে ছবি নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে আমাদের ভোলাতে চর ফ্যাশনে, আরেকটা আছে আমাদের লক্ষ্মীপুরে চর আলেকজান্ডারে। 91 সালে যখন বড় ধরনের দুর্যোগ হয়েছিল, তারপরে এই বাঁধ দুটো নির্মাণের ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করা হয়েছিল। সেটা হলো যে আমরা মানুষকে সম্পৃক্ত করব। তো স্থানীয় জনগণ সম্পৃক্ত হয়েছে, স্থানীয় সরকার খুব ইম্পর্টেন্ট, তারা সম্পৃক্ত হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড তাদের টেকনিক্যাল নলেজ দিয়েছে, টাকা দিয়েছে। কিন্তু এই মানুষগুলো একসাথে সম্পৃক্ত হয়েছে। হওয়ার পরে যারা বাঁধটা নির্মাণের কাজে যুক্ত ছিল তাদেরকে ওখানে লিজ দেওয়া হয়েছে, তারা ওখানে থাকবে, দেখাশোনা করবে। বাঁধ দুটো এখনও টিকে আছে। লক্ষ্মীপুরেরটায় কিছু স্থানীয় সন্ত্রাসীরা গাছ টাছ কেটে নিয়ে গেছে, কিন্তু বাঁধটা টিকে আছে। আমাদের চর ফ্যাশনের বাঁধটা টিকে আছে। অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করছে, পিএইচডি হয়েছে এটা নিয়ে, যত সুন্দর বাঁধ হইতে পারে বাংলাদেশে, সরকার এটা করতে পারে, জনগণ এটা করতে পারে, কিন্তু ওই দুটোতেই শেষ। আমরা আর কোনো জায়গায় দিই না। আমরা মনে করি মানুষ যদি বাঁধের সাথে থাকে তাহলে মানুষ বাঁধ ধ্বংস করবে, এটা ঠিক না। মানুষ বাঁধ রক্ষা করবে, কারণ ওই বাঁধটা রক্ষা না হলে তাদের ফসল থাকবে না। এটা তো তাদের ওনারশিপটা তো তাদের দিতে হবে, সেটা দেওয়া হয় না। এইটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবং ওই যে দুটো বাঁধের কথা বললাম, তারাই মেনটেনেন্স করে। ওই বাঁধে কোনো আপনার র্যাট হোল নাই, ইঁদুরের গর্ত নাই, কিছু নাই, কারণ তারা ওখানে থাকে, ওখানে তারা ফসল করে, ওখানে গাছপালা তারা করেছে। তো আমরা কেন অন্য বাঁধগুলোকে এইভাবে নির্মাণ করছি না এই কারণে, যেটা আপনি বলছেন, ইঙ্গিত দিয়েছেন যে বাঁধ ভাঙবে, আমি নির্মাণ করবো, আবার হবে। এবার যখন জেলাগুলোতে যেটা 6টা জেলাকে চিহ্নিত করা হলো, প্রত্যেক জেলারই জেলা প্রশাসক মিটিং করেছেন, সেখানে পানি উন্নয়ন বোর্ডের ছিল। একটা জিনিস বলে রাখি যে যতবার মিটিং হয় এই ধরনের, আপনারা টকশো করেন, বিভিন্ন চ্যানেল করে, কোন সময় পানি উন্নয়ন বোর্ডের কাউকে আপনারা আনতে পারেন না। তাদের আনা উচিত, তাদের জবাবদিহি করা উচিত। তো ওই মিটিংগুলোতে যখন জেলা প্রশাসকরা জিজ্ঞাসা করেছে আপনার বাঁধের কী অবস্থা,
কেউ বলছে 10টা জায়গা একটু নাজুক আছে, কেউ বলছে 5টা জায়গা আছে, 30টা জায়গা আছে। আপনারা আজকে খবরে দেখেছেন যে আমাদের অনেকগুলো উপজেলায়, বিশেষ করে কয়রা এবং দাকব, তারপরে আরও 2-1টা উপজেলার বাঁধগুলো ভেঙে গেছে। শিবসা নদীর বাঁধ ভেঙেছে, আমাদের ঢাকি নদীর বাঁধ ভেঙেছে, এবং এই বাঁধগুলো দিয়ে লবণ পানি ঢুকতেছে, এবং জ্যৈষ্ঠ মাসে সাগরে লবণাক্ততা সবচেয়ে বেশি থাকে। এই পানি যদি ঢুকে যায় একবার, আমাদের আমন ধানের সিজন আসছে, তারা আমন করতে পারবে না। তারা, এবং এই শুধু তো ধান চাষের জন্য পানি লাগে না, গোসলের জন্য লাগে, খাবার জন্য লাগে। ওই পাইক গাছের লোকজন খাবার পানি সম্পূর্ণ নির্ভর করে পুকুরের উপরে। এই পুকুরগুলো যদি ডুবে যায়, যা হচ্ছে এখনও পানি ঢুকছে, ঝড় এখনও চলছে ওখানে, সেই পরিস্থিতি আমরা দেখছি, তাহলে এই দায়িত্বটা কারা নেবে? এইবার যদি অন্তত একটা কাজ করা যায় যে না, এটার পরে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে, কেন হয় নাই, কেন তোমরা করো নাই। কালকে সাতক্ষীরা থেকে সংবাদদাতা টেলিভিশনে বলছিল যে পানি উন্নয়ন বোর্ড খুব চেষ্টা করতেছে গত 2 দিন ধরে, মানে সিগন্যাল নম্বর 7 আসার পরে তারা মাঠে নেমেছে। এবার সবচেয়ে বড় খরা সময় ছিল এই এপ্রিল মাসে, মে মাসে প্রথম 2 সপ্তাহে, পুরা মার্চ মাস, এপ্রিল মাস তারা কাজ করতে পারতো, করেনি। যদি ঝড়ের সিগন্যাল আসার পরে তারা কাজে নামে, তার মানে টাকা ছিল তাদের কাছে। এমন না যে টাকা ওই দিনই রিলিজ হয়েছে, টাকা ছিল। তারা বসে কি করছিল? ঝড়ের অপেক্ষা করছিল, নাকি ঝড় চলে গেলে তারা ইয়ে করবে? এবার ধরেন এই আমাদের তো সাইক্লোন সিজন শেষ, কিন্তু ভাদ্র মাসে একটা বড় জোয়ার হয়, এমনিই হয়, ঝড় ছাড়ায় ভাদ্রের জোয়ার, সেটা সেপ্টেম্বরে হবে। সেপ্টেম্বরে তো এগুলোর মেরামত না করলে কিচ্ছু ঠেকানো যাবে না, সেই জোয়ারের পানিতে এমনিই সব ভেসে যাবে। তো এইগুলো আমরা ক্যালেন্ডার জানি, কবে হতে পারে জানি, কখন হতে পারে জানি, কয়টা সাইক্লোন সিজন আছে সেটা জানি, টাকাও আছে। যদি টাকা না থাকতো তাহলে তারা মেরামতে নামতো না। বলছে আমাদের এতগুলো ব্যাগ সংগ্রহ করে রাখছি, ইয়ে হলে করবো, তোমরা আগে কেন করো না? এই জবাবটা নেওয়ার কোনো লোক নাই, কেউ এই প্রশ্নটা করতে পারবে না। এই বাঁধগুলো আমাদের স্থানীয় সরকারকে, জনপ্রতিনিধিদের কাছে দিতে হবে, তারা যেন এটা রক্ষণাবেক্ষণ করে, তাহলে আপনি তাকে ধরতে পারবেন। পানি উন্নয়ন বোর্ডের এদেরকে তো ধরা যাবে না, তারা কন্ট্রাক্ট দেয়, কন্ট্রাক্ট নেয়, কাজ বুঝে নেয়, আবার অনেক জায়গায় কাজ করার আগেই বিল পেমেন্ট হয়ে যায়। তাহলে পলিসিগত সমস্যা আসলে যেখানে রয়েছে সেখানে বাধে তো সমস্যা থাকবে। এটা আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে, এবং আমাদের পলিসিতে এটা চেঞ্জটা আনতে হবে, এবং জনগণের বাঁধ জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে জনগণের বাঁধ জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণ সেটা রক্ষণাবেক্ষণ করবে। আর কি কি রয়েছে সেখানেও করণীয়, কিভাবে কি করা যায়, আপনার কাছে সেই আলোচনাটাও আমি নিঃসন্দেহে শুনবো। আসতে চাই অধ্যাপক ডক্টর এম ইউ কবির চৌধুরী, আপনার কাছে। আমরা আয়লার সময়ও দেখেছি যে খাবার পানির কথা যেটা বলছিলেন, সেটা দেখেছি যে পানি যখন এরকম নোনা পানি ঢুকে যায়, তারা যে বৃষ্টির পানিটাও সংরক্ষণ করে থাকে কোনো একটি চৌবাচ্চার মতো বানিয়ে, বা সেই জায়গাটা যখন নোনা পানি ঢুকে যায় তাদের সুপেয় পানির যে অভাব হয় সেখান থেকে তাদের কষ্ট করতে দেখেছি আমরা। বা নানান সময় সব থেকে যেটা আমরা দেখেছি আয়লার প্রায় 1 বছর পরেও, যে জমির উপরের যে কাদামাটি সেটা কৃষকরা তুলে তুলে সেচ দেওয়ার মতো সেটা তুলে ফেলে দিচ্ছে, কারণ ওটার মধ্যে লবণ। যদি নিচের মাটিটা ভালো হয়, এতটা কষ্ট যেখানে করতে হয় সেখানে পানি উন্নয়ন বোর্ড সেই কাজগুলো করছে না, তারা ওটা দেখছে না। বা জবাবদিহিতার যে প্রশ্নটা আসলে, আমার প্রশ্নটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমি আসলে কোন জায়গায় যে বিশ্লেষণটা শুনবো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আমাদের কোথায় হাত দেওয়া উচিত। সেইখানে মনে হয় কি যে পানি উন্নয়ন বোর্ড কোনো একটা সময় গিয়েও ওইখানকার জনপ্রতিনিধিদের সাথে একদিনও কথা বলেছে যে তোমাদের এই সমস্যাগুলো কেন হচ্ছে, জানবার চেষ্টা করেছে? এরকম তথ্য রয়েছে কিনা? আমাদের প্রথম জিনিস রিসার্চের অভাব, আমাদের রিসার্চ নাই। রিসার্চ কীরকম যে এখন দেখা যায় আমাদের অনেক ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে স্যালিনিটির জন্য। এইখানে ডিস্যালিনেশন করার জন্য যে প্রজেক্টগুলি করা, আমি কোনো প্রজেক্ট দেখি নাই যে যেটা হলো যে আমি একটা হলো স্বল্প সময় আর একটা দীর্ঘ সময়। আমরা যদি এখন চিন্তা করি যে নোনা পানি ঢুকলে প্রথম এখানকার যে ফসলটা নষ্ট হয়ে যাবে, গাছ হবে না, সেখানে যে ধান চাষ করে হবে না, এমনকি চিংড়ি মাছগুলি, চিংড়ি খেয়ে সেখানে যদি বেশি, সেখানে পশু সম্পদ নষ্ট হবে। তবে ফসলের জন্য ডিস্যালিনেশন অফ দি সয়েল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের প্রয়োজন রিসার্চ করা, কোথায় স্যালাইন ওয়াটারে নষ্ট হয়, অন্য দেশে কী আছে, ওই সব দেশ থেকে আমরা প্রযুক্তি আনতে পারি। প্রযুক্তি এবং প্রথম কথা হলো আমাদের ইচ্ছা, অভাব থাকলে সমস্যা।
ইচ্ছার অভাব থাকলে হবে না, আমাদের প্ল্যানিং করতে হবে যে এই যে কৃষকরা তাদের উপর থেকে লবণটা সরিয়ে দিচ্ছে, এটা যদি মেকানিক্যাল, এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড, এখন একটা স্মার্ট ওয়ার্ল্ড, স্মার্ট বাংলাদেশ, আমরা যদি এখন ডিজিটাল পদ্ধতি গিয়ে আমরা জানতে পারি কি করে এটা সরা, এই কয়েকজন মানুষের পক্ষে সম্ভব না। তথ্যটা রয়েছে কিনা যে সেই পরিকল্পনাটাও তারা করেছে যে আছে বলে আমি দেখি না, আমাদের অন্য কারো কাছ থেকে টেকনোলজি আনতে হবে। কারণ আজকে বাদ দেখেন পডলার কান্ট্রি যেগুলি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ওদের সাগর, ওরা সি লেভেলের নিচে বসবাস করে, কিন্তু ওরা বাদ দিয়ে পডলার বলিটাই পডলার কান্ট্রি, তারা কিন্তু সুন্দর নগরী করতেছে, থাকতেছে, কোনো পানি আসছে না, কোনো বন্যা এটি নষ্ট হচ্ছে না। এখন যারা বলতেছিলেন যে এখন যে চর ফ্যাশনে যে বাঁধটি সুন্দর করে মেরামত করা হয়, এটা কিন্তু বড় একটা পাইলট প্রজেক্ট করতে পারি, পাইলট প্রজেক্টে রিসার্চ করে দেখতে পারি যে আমাদের কেন ওই বাঁধগুলি সুরক্ষা হচ্ছে, ওই পয়েন্টগুলি নিয়ে সব বাঁধের মধ্যে আমরা একই পয়েন্ট যদি এখানে আনতে পারি, তাইলে কিন্তু আমরা এই উত্তরণ করতে পারি। তো প্ল্যানিংটা আমাদের সবচেয়ে অনেক বাঁধ তো ওগুলোর পরে হয়েছে, কিন্তু তারপর আমরা সেখানকার যে নলেজটা রয়েছে, সেখানে যে টেকনোলজি ইউজ করা হয়েছে, সেটাও আমরা ব্যবহার করছি না, তাই তো বাঁধ ভেঙে যাচ্ছে। আমি আমাদের এলাকায় দেখি যে যখন বন্যা হয়, আমি নিম্নাঞ্চল ময়মনসিংহ, সিলেটে বাঁধ যখন ভাঙা শুরু হয় তখন লক্ষ লক্ষ মানুষ যায়, কিন্তু এখন বৃষ্টি আসলে প্রফেসর কবির চৌধুরী, সেক্ষেত্রে আপনি এই তথ্যটা আমাকে একটু দিবেন কিনা আমাদের দর্শকদের জন্য, যে 91-এ যে বন্যাটার কথা আপনারা উল্লেখ করলেন, সেই সময় যে ঘূর্ণিঝড়টা হলো, সেই তারপরে সেটার একটা খারাপ যদি বলি বা বিরূপ সেই যে একদম অভিজ্ঞতা, সেটার থেকে পরবর্তীতে ওই বাঁধগুলো হলো, তাহলে কি অন্য কোথাও, এই কথা আমরা উচ্চারণ করতে চাই না, অন্য কোথাও কি এরকম বড় ডিজাস্টার না হলে আমরা করব না এরকম? কারণ আমরা ওই বন্যার ফুটেজ যদি এখনও দেখি, মানুষ তার শরীরটা গাছের সাথে বেঁধে রেখেছিল, তারপরও গাছ সহ ভেসে গিয়েছে, সেটার এখনও যে ফুটেজগুলো থাকে মানুষের চোখে পানি চলে আসে, তাহলে কি সেরকম না হলে আমরা ওই টেকনোলজি নিব না অন্য কোথাও? আমাদেরকে অবশ্যই ওই নমুনাগুলি আমাদের নিতে হবে। যদি ওইটা যদি ওই যে পরিস্থিতি তখন ছিল, যে গাছ, আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল গাছ কেটে ফেলা হচ্ছে, গাছ লাগানো হচ্ছে, যে হারে গাছ কাটা হচ্ছে গাছ লাগানো হচ্ছে। গাছ কিন্তু একটা বড় জিনিস। আমি এই কিছুদিন আগে আমাদের একটা বড় একটা মিটিং ছিল, সেটা ডিজাস্টার মন্ত্রণালয় সহ কুয়াকাটাতে, তো ওখানে দেখলাম যে নদীর তীরে, যে সাগরের তীরে ওই পরিমাণে প্ল্যান্টেশন নাই, গাছ নাই। একটা যে নারিকেল গাছ থাকে, আমি প্রত্যেকটা উপকূলের পৃথিবীতে মায়ামি থেকে শুরু করে জুহু বিচ পর্যন্ত দেখেছি যে বড় বড় নারিকেল গাছ লাগানো হয়েছে। আমি তখন বুঝি না, এখন দেখি যে এইসব নারিকেল গাছ থাকার জন্য উপকূলীয় অঞ্চল প্লাবিত হয় না, মাটি ধসে না। তো আমরা যদি এই উপকূল দিয়ে আমরা এখন যদি একটা পাইলট প্রজেক্ট আমরা এখন করি, আমরা একটা অনেক বড় একটা মিটিং ছিল, এখানে আমি গিয়েছিলাম, এই দুর্যোগে এসওডির উপরে মিটিংটা ছিল, যে আমরা কী করে এই মোকাবেলা করতে পারি। ওই গাছ যদি লাগাইতে পারেন, প্রথম যে কোনো বাদ করার সঙ্গে যদি গাছ লাগানো হয়, এই সঙ্গে সঙ্গে এটা কিন্তু তাড়াতাড়ি ভাঙবে না। কোন গাছ, যে এলাকায় যে গাছ জন্মে সেই গাছ দিতে হবে, যে এলাকায় যে গাছ জন্মে না সেটা দিলে হবে না, সেই গাছ হবে না, সেই গাছ নষ্ট হয়ে যায়, মরে যাবে। তাই আমরা রিসার্চ করে দেবো কোন গাছ কোন এলাকার জন্য, যেন উপকূলের সারা পৃথিবীতেই নারিকেল গাছটা অত্যন্ত সুন্দরভাবে হয়, এবং কারণ হলো সেলেন ওয়াটারে নারিকেল গাছ ভালো হয়। আমি অনেক বিচে দেখেছি, আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি। তো যদি ওইখানে আমি সেই পরিমাণে কিন্তু নারিকেল গাছ নাই, তো ওই যে গাছ যদি লাগানো হয়, আপনি যেহেতু গাছের ব্যাপারটা নিয়ে আসলেন, সেক্ষেত্রে আমি এইটাও একটু এই আলাপচারিতায়ও আসতে চাই। নারকেল গাছের কথা তো বললেন, আমরা যেমন দেখি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহে রয়েছে, ওরা প্রায়শই বিভিন্ন ধরনের জাত উদ্ভাবন করে থাকে, এবং সেখানে যারা কৃষি বিজ্ঞানী রয়েছেন, বিভিন্ন এখন লবণ সহিষ্ণু ধান গাছ তারা উদ্ভাবন করেছেন। সেই যে তাদের আবিষ্কার, তারা যদি পানি ঢুকেও পড়ে তাতেও যেন কিছু ফসল হয়, সেই বা কিছু ফসল টিকে থাকতে পারে, ওই এলাকার উপযোগী ধানের কথা তারা চিন্তা করছেন। তাহলে এই বাঁধ কেন, কতটা টিকবে, কি সেইখানে গবেষণাটা হচ্ছে না, স্পষ্ট করলেন। সুন্দরবনের কথাটায় আমি একটু আসতে চাই। সুন্দরবনে নামটাই হয়েছিল সুন্দরী গাছের কারণে, আমরা যেটা জানি, কিন্তু এখন একটি প্রতিবেদন বলছে যে সুন্দরী গাছের জায়গায় দিন দিন সুন্দরী গাছ কমছে ওই বনে, বরঞ্চ কাঁকড়া গাছ বৃদ্ধি পাচ্ছে, কারণ কাঁকড়া গাছ সুন্দরী গাছের থেকেও লবণ সহিষ্ণু বেশি। এই ব্যাপারটা কতটা ভাবা হচ্ছে যে কোন গাছ অনেক বেশি লবণ সহিষ্ণু, তারা উপকূলে টিকে থাকতে পারবে, আর তারা টিকে থাকলে বন টিকে থাকবে, বন টিকে থাকলে বুক পেতে হলেও আমাদেরকে রক্ষা করবে, কতটা হচ্ছে সেখানে? আমি কোনো রিসার্চ দেখি না এর উপরে, যে কৃষি বিদ্যালয়ের রিসার্চ হয়তো হচ্ছে, কিন্তু আমি মনে করি ওখানে কেওড়া গাছ, সুন্দরী গাছ, আমরা যদি মনে করি নতুন কোনো, কারণ এখন যে রিসার্চগুলি হচ্ছে ক্রস করতেছে,
ক্রস করে বিভিন্ন নতুন নতুন প্রজন্ম, যেমন ইয়ের মধ্যে হচ্ছে প্রাণীগুলির মধ্যে ধানকে ক্রস করা হচ্ছে, ধানকে আমরা নতুন 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 রিসার্চ করে বের করা হচ্ছে কোন ধানটা বেশি হবে, আগে যেখানে প্রজনন ফসল কম হইতে ওখানে বেশি হচ্ছে। এরকম যদি গাছের রিসার্চ করে দেখা হয় যে কোন গাছটা বেশি সহিষ্ণু হবে লবণের মধ্যে, বেশি বাড়বে এবং বেশি এখানকার টিকে থাকবে, ওই ধরনের গাছ লাগানো অতি প্রয়োজন। আজকাল তো বড় বড় গাছ লাগিয়ে আমি দেখছি রিসার্চটাই সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের দেশে যেমন আমরা ছোট গাছ লাগাই, আমি দেখেছি কানাডাতে বাড়িঘর হয়, বাড়ি হওয়ার 1 বছর পরে বিরাট গাছ, কি ব্যাপার, বড় বড় গাছ এখানে লাগিয়ে দেয়। তো আমরা যদি এখনই ওই গাছগুলিকে অন্য জায়গায় নার্সারি করে ওই উপকূলীয় অঞ্চলে বড় বড় গাছ লাগানো হয়, ও খুব তাড়াতাড়ি করে এবং নার্সিং করা হয়, এগুলো মেনটেন্যান্স করা হয়, নার্সিংটা খুব ইম্পর্টেন্ট। একটা গাছ যদি লাগানোর পর নার্সিং না হয় ওই গাছ বাড়বে না। গাছকে যত্ন করতে হয়, গাছকে আদর করতে হয়, গাছকে ঠিকমতো পানি দিতে হয়, গাছে মানুষ দেখাশোনা করতে হয়, তাইলে কিন্তু গাছ বাড়বে। জি, গাছকে আদর করতে হবে টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেটা তো করছেই না, বরঞ্চ প্রকৃতি যেভাবে সাজিয়ে রেখেছিল সেটাকেও দিনের পর দিন আমরা কেটে ফেলছি। বিরতির সময় হয়ে গেল, বিরতি থেকে ফিরে এসে আপনাকে নিঃসন্দেহে শুনবো। সম্মানিত দর্শক, নিটোলটার 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসব এবং ঘূর্ণিঝড়ের উপর কেন আমরা দায়ে চাপাই, তার আগে নিজেরা কেন এই শহর রক্ষা, গ্রাম রক্ষা বাঁধগুলো ধরে রাখতে পারি না, রক্ষণাবেক্ষণ করি না, কিংবা উপকূলে যে বাঁধগুলো একদম আমাদের ভেতরটাকে রক্ষা করে সেটার হিসেব নিকাশ কেন আগে করি না, সেই আলাপ নিয়ে আবারও ফিরবো। নিঃসন্দেহে আলাপচারিতার সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোলটাটা 21 রাতের আজকের এই আয়োজনে। ঘূর্ণিঝড় রিমাল চলে গেল এবং তার পরবর্তীতেই আবার আমরা হিসেব নিকেশ নিয়ে বসেছি, কতটা বাঁধ ভেঙে গেল, কতটা জলোচ্ছ্বাস হলো এবং সেই জলোচ্ছ্বাসের পানি ভেতরে কতটা প্রবেশ করে ক্ষয়ক্ষতির মাত্রা আমাদের বাড়িয়ে দিল। সেই আলাপচারিতায় এবার গওহার নঈম ওয়ারা আপনাকে শুনতে চাই। যেটা বলছিলেন আপনিও এর আগে, বা প্রফেসর কবির চৌধুরীও বলছিলেন যে সেই চর ফ্যাশনের কথা বললেন, মানে ভোলার বা সন্দ্বীপ ওই এলাকার যে বাঁধগুলো, সেগুলো 2টা বাঁধের উদাহরণ আপনারা দিলেন। সেই 2টা বাঁধের ভাবনাটা কাদের মাথা থেকে বের হয়েছিল, তাদের সেই সুন্দর ভাবনাটা এখন কেন বের হচ্ছে না, সেইখানে সমস্যাটা কোথায়? তার আগে আমি একটু সুন্দরবন নিয়ে বলতে চাই। সুন্দরবনের যে গাছ মরে যাচ্ছে তার পিছনে কিন্তু আমরা প্রধানত দায়ী। যখন সিডর হলো, সিডরের পরে খুব সুন্দর কথা বললো আমাদের যখন এই যে পরিবেশবাদীরা আছেন, যারা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কথা বলেন, যাদের অনেক নামডাক আছে, তারা একটা সুন্দর কথা বললেন যে সুন্দরবনকে সুন্দরবনের মতন থাকতে দাও, ওর গায়ে হাত দিও না, এটা ন্যাচারাল ফরেস্ট এমনি ডেভেলপ করবে। এগুলো শুনতে খুব ভালো লাগে, বেহেস্তের কথা বলে মনে হয়। কিন্তু সুন্দরবনে কিছু গাছ আছে যেগুলো মানুষের সাহচর্য লাগে, মানুষ ওই গাছ না ধরলে ওই গাছ বাঁচবে না। যেমন গোলপাতার গাছ। গোলপাতা হচ্ছে নারকেল গাছের মতন একটা গাছ, যেটা প্রত্যেক বছরে 1বার বা 2বার ওর ডালপালা কেটে দিতে হয়, তাহলে সে বাড়ে। নারকেল গাছও তাই, আপনি যদি নারকেল গাছ না ঝুরায় দেন ওই গাছে আর ফল হবে না। তো আপনি 2 বছর মানুষকে ঢুকতে দেন নাই, 3 বছর সে কি অপেক্ষা করবে কবে মানুষ আসবে তারপর আমি দাড়িগোপ কাটবো? ও গাছ বাঁচেনি। অনেক গোলপাতার ঝাড় নষ্ট হয়ে গেছে। শুধু গোলপাতা না, মানুষ যখন উঠতেছে, সুন্দরবন সুন্দরী গাছের কথা বললেন, যখন মাওয়ালিরা মধু শিকার করতে, মধু আনতে যায়, তখন তারা গাছে ওঠে। গাছে উঠলে গাছে যে লতা পাতা জড়িয়ে থাকে এগুলো তারা কাটতে 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 উঠে, তো গাছের লতা আর বড় হয় না, গাছ পরিষ্কার হয়ে যায়। তারা মৌচাকটা নিয়ে আসে। মৌচাক নিয়ে আর শুধু না, যখন একটা মৌচাকে একটা রানী থাকে, যখন সে মৌচাকটা কাটে তখন অন্য রানীরাও আর একটা মৌচাক বানানোর সুযোগ পায়। এটা একটা ন্যাচারাল প্রসেস, মানুষ সেখানে ইন্টারভেন করছে, তার জীবিকাটা আসছে, কিন্তু সে গাছটাকে বাঁচিয়ে রাখছে। আমাদের পরিবেশবাদীরা যদি এই জ্ঞানের চর্চাটা না করে, তারা যদি এটা বুঝতে না থাকে যে সুন্দরবনে যেমন মানুষকে দেয়, মানুষও সুন্দরবনকে অনেক কিছু দেয়, যার আমি 2টা উদাহরণ দিলাম। গওহার নঈম, সেখানে একটু শুনতে চাই, এখানে কি কোনো প্যানেল বানানো যায় না যে এই কয়জন মধু শিকারী তারা মধুটা আহরণ করবে? কিংবা আপনি গোলপাতার কথা বলছিলেন, আমি ঢুকতে দিয়ে আমি নির্ধারিত লোকের মধ্যে রাখতাম। আমি যতটা আমার সীমিত জ্ঞানে আমি জানি যে গোলপাতার থেকেও এক ধরনের মধু সংগ্রহ করা হয়। গোলপাতার যে গাছ, তা থেকে নানান ধরনের জিনিস পাওয়া যায়। জি, গুড় হয়, রস সংগ্রহ করে গুড় হয়, এবং গোলপাতার আরো নানান জিনিস খুব কাজে লাগে। তো সেগুলো সংগ্রহ করলে তো আমাদের অনেক, যদি বলি যে সেখানে আর্থিক ক্ষতিটাও পড়তে হয়, তাহলে কেন আমরা প্যানেল বানালাম না? আমরা বানালাম না কারণ আমরা চাই না। আমরা তো দেশটাকে কেউ ওন করি না। আমি আপনি সবাই ভাবছি যে কবে আমরা বিদেশে চলে যাব, আমেরিকায় চলে যাব, আমেরিকার ভিসাটা আমি কিভাবে পাবো। আমাদের ছেলে মেয়ে সবাই বাইরে পড়ছে,
আমরাও তো চলে যাব একদিন। এই দেশটা তো আমরা ওইভাবে নিই না, আমরা এটাকে স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করি। আপনার সার্কাসে দেখেছেন একটা স্প্রিং বোর্ড থাকে, সেখানে লাফায় তাহলে উপর রিংটা ধরে, ওখানে খেলা দেখায়, সে খেলা শেষ করে। তাহলে আরেকটি প্রশ্ন করতে চাই, আমাদের স্প্রিং বোর্ড। জি, আপনি যাদের কথা বললেন যে একদম প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দাও, এখানে হাত দিবে না, এই জ্ঞানগর্ভ যারা কথাটা বললেন তারা পাহাড়ের বেলায় কেন বলেন না যে পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দাও, ওটা কেটো না? তারা সেটাও বলেন, কিন্তু একটার কথার ভিতরে তাকে তো ওটা বিজ্ঞান ভিত্তিক হতে হবে। একটা সুন্দর ভাবাবেগের কথা বলা যায়, আবার সেটাকে বিজ্ঞানটাকেও ওনারা কেউ সুন্দরবনকে ওইভাবে কাছ থেকে দেখে নাই, মাওয়ালি বাওয়ালি ওনাদের সাথে নাই, ওনারা জানেন এটা কিভাবে করে। তারা শুধু জীবিকা অর্জন করে না, তারা সুন্দরবনকেও রক্ষা করে বিভিন্নভাবে। এই জিনিসটা বুঝতে হবে। তো আমরা কেউ বুঝতে চাই না, আমরা মনে করি মানুষ বাঁধ নষ্ট করে, মানুষ সুন্দরবন নষ্ট করে, মানুষই সব কিছুর জন্য দায়ী, মানুষকে শেষ করে দাও, মানুষ না থাকলে সব কিছু ভালো থাকবে। এটা টোটালি একটা ভুল ধারণা। মানুষকে, হ্যাঁ, অনেক মানুষ ঢুকলে হয়তো তারা বেশি করে সুন্দরবনের জিনিস নিয়ে আসবে, সেটা আমরা করি। আরেকটা বড় ক্ষতি হলো কি, এর আগে সিডরের আগে মানুষের ঘর বাড়ির ছাউনি হতো গোলপাতার, যেহেতু গোলপাতা কাটা হলো না, মানুষ শিফট করেছে। এখন আপনি উপকূলীয় অঞ্চলে যান, বেশিরভাগ মানুষেরই ঘরের ছাউনি হচ্ছে অ্যাসবেস্টার। অ্যাসবেস্টার হচ্ছে একটা ক্যান্সার এজেন্ট। এখন আমি যদি বলি রেন ওয়াটার ধরে রাখো, সে তো ওই অ্যাসবেস্টারের টিনের রেন ওয়াটারই ধরে রাখবে, সেটা তো তার শরীরের জন্য ঠিক হবে না। তো আমরা একটা জিনিসকে রক্ষা করতে গিয়ে এটা ভুলভাবে, যেমন আমাদের এই তো ধরেন ট্যানারি হয়েছে, ট্যানারি এখান থেকে সরিয়ে দিয়ে আমরা যেখানে নিয়ে গেছি ট্যানারি, ও তো আমার আরেকটা নদীকে শেষ করছে। ধলেশ্বরী শেষ, ধলেশ্বরী একটা উৎস ছিল বুড়িগঙ্গার পানির জন্য, সেটা শেষ করেছি। পরিবেশবাদী হয়ে আমি মানুষকে একটা ভুল জিনিস বুঝিয়ে সেটা যে করছি, সেটা তো ঠিক হচ্ছে না অনেক সময়। এটা আমাদের মাথায় রাখতে হবে। গাছের কথা বললেন, সেগুলো আমরা ঠিক, গাছটা আমাদের লাগাতে হবে। কিন্তু আপনি যে বাঁধের কথা বলছিলেন, যে বাঁধগুলোকে আমরা কিভাবে করতে পারি, আমাদের একটাই উপায় আছে, যে মানুষকে সাথে সম্পৃক্ত করতে হবে, জনপ্রতিনিধিদের একটা স্টেক থাকতে হবে এখানে। এটা এই পানি উন্নয়ন বোর্ড থেকে মুক্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ড থাকবে, এটা টেকনিক্যাল সাপোর্ট দেবে, টাকা জোগাড় করবে, কিন্তু ওনারশিপটা হবে মানুষের। দেশটা সাধারণ মানুষ স্বাধীন করেছে, তারা যুদ্ধ করে। পানি উন্নয়ন বোর্ড কি কখনো মিটিং করতে দেখেন? না, পানি উন্নয়ন বোর্ড মানে মিটিংটা হলো কি, স্থানীয় লোকদের নিয়ে, স্থানীয় লোকদের নিয়ে মিটিং হবে। মিটিং, একজন ইনফর্ম পার্সনই কিন্তু আপনাকে ডিসিশন মেকিংয়ে হেল্প করতে পারে। আমি গিয়ে বললাম এখানে একটা বাঁধ হলে তোমরা অনেক ভালো থাকবা, 3টা ফসল হবে, 4টা ফসল হবে, যেভাবে পোল্ডার হয়েছিল এদেশে। পোল্ডারের কারণে তো আজকে জলবদ্ধতা হচ্ছে ওই অঞ্চলে। তো সেটা এক ধরনের মানুষের সাথে কথা বলা, কিন্তু মানুষকে জিনিসটার সাথে সম্পৃক্ত করা, তাদের কাছ থেকে শোনা। মানুষেরও অনেক বুদ্ধি আছে, সে কিভাবে জলোচ্ছ্বাস থেকে বাঁচবে, সে কোন গাছটা লাগাবে, কোন সময় সে কিভাবে পানি ধরে রাখবে, সে বুদ্ধি তো তার আছে। নাহলে এই 1000 বছর ধরে এত ছোট একটা দেশে মানুষগুলো বাঁচছে কিভাবে? অবশ্যই তাদের কাছে বুদ্ধি আছে, কিন্তু আমরা যদি 2 পাতা লেখাপড়া করি, তখন মনে করি আমি ছাড়া আর কেউ কিছু জানে না। মানুষের কাছ থেকে জানতে হবে, সেই জানার প্রক্রিয়াটা নাই, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আমি আজকে গিয়ে একটা মিটিং করলাম, এসে বললাম যে আমি জনগণের সাথে আলাপ করে আসছি, ওদের বলছি সবাই রাজি আছে। সে তাকে তো ইনফর্ম করতে হবে, তাকে তো বোঝাতে হবে। আমি বাদ দিই, তার ক্ষতি কী হবে, তার ভালো দিক কী হবে, সবটাই তাকে বলতে হবে। সেটা না বললে তো সে তাদের মাথায়, যদি বলি যে তাদের মাথায় ভাবনাটা কীরকম, সেটাও একটু স্পষ্ট হতে চাই। যারা একেবারে রয়েছেন উপকূলে বা ওই প্রত্যন্ত এলাকায়, তারা কম বোঝে, শিক্ষিত না বলে এটাই কি তারা ভাবছেন, নাকি তারা বোঝে, এটা বুঝেও যে না তোমরা যা বোঝো সেই জ্ঞান আমরা নিব না? মানে কোনটা তাদের ভাবনার জায়গায়? কোনটা সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। শিক্ষা ব্যবস্থায় যেই ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা যিনি অন্য একটা সাবজেক্ট পড়ছে, সেই কোনো ব্যবস্থাতেই মানুষকে শ্রদ্ধা করার বিষয়টা নাই, মানুষের কাছ থেকে শোনার বিষয়টা নাই। এবং আমরা যেমন আমরা যখন বড় হই, আমাদেরকে বলা হয় প্রশ্ন করবে না, বড়দের কাছে কোনো প্রশ্ন করা যায় না, সে বড়, তার কাছে কোনো প্রশ্ন। আমাদের দেশে কিন্তু কোশ্চেনিং জিনিসটাই নাই। আমরা ছেলেমেয়েদের শিখিয়েছি, আমাদের বাবা মা আমাদের শিখিয়েছে, একজন গুরুজনের দিকে চোখ মেলে তাকানো দূরের পরের কথা, তাকে প্রশ্ন তো করাই যাবে না। তো এই যে প্রশ্ন যে করা যাবে না, তারা প্রশ্নের সম্মুখীন হতে চায় না। মানুষের সাথে গেলে কথা বললে তো জবাবদিহিতার মানসিকতা ওখান থেকেই আসলে হারিয়েছি আমরা। এটা যেমন বাঁধ তৈরি করা শেখাচ্ছি, সেইখানে যদি এটা শেখানো যেত, মানুষের সাথে কিভাবে কথা বলবা, কিভাবে এটা তার কাছে নিয়ে যাবা, তাহলে জিনিসটা হয়তো অন্যরকম হতো। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরেও এই জিনিসটা নাই, যে সাধারণ মানুষকে আমি কিভাবে তার কাছ থেকে তার জ্ঞানটা নেব, তার কাছ থেকে আমি শুনবো,
তাকে হিয়ারিং দেব, তার প্রশ্নের জবাব দেবো। আমি কিসের প্রশ্নের জবাব দেবো? আমি তো একটা অনেক শিক্ষিত মানুষ। এইটা আমাদের ভিতরে, যেমনকি বাপ মাকেও তারা তাহলে কি টেক্সটে নাই না, একদম টেক্সট বুকে যা না, ছিল এটা পড়ানো হয় না। আমরা উপলব্ধি করি নাই। আমি এই জায়গা থেকে প্রফেসর কবির চৌধুরী আপনাকে একটু শুনতে চাই। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, কবিতার আমার নামটা এই মুহূর্তে মনেও নেই, কিন্তু লাইনগুলো বোধহয় এরকম ছিল, মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকা বেয়ে আমি বেড়াই হেসে খেলে। এখন ছোট এক ছেলে, ওখানে একটা চরিত্রটা দেখানো হয়েছে ছোট একটা ছেলে, কিন্তু নিঃসন্দেহে সে কোনো ওই রকম জেলে পরিবারের সন্তান, যার কারণে সে মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকা বেয়েও চলতে পারে। আমি যদি ইঞ্জিনিয়ার হই, কিভাবে ওই নৌকাটা ঢেউয়ের বুকে থেকে যাবে, সারভাইভ করে যাবে, সেই অভিজ্ঞতা তো আমার নিতে হবে ওই জেলে পাড়া থেকে হলেও, তাদের কাছ থেকে। সেটা না হয়ে আমি তো টেক্সটে এই কবিতাটা পড়েছিলাম, তাহলে কি আমি উপলব্ধি করি নাই, নাকি আমি আসলে কিছুই বুঝি নাই ওই কবিতার? এই উপলব্ধি এত বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ যে যে এলাকায় বাস করে, যে যে আবহাওয়ায় বাস করে, তার মতো অন্য কেউ বুঝবে না। যেটা নাইম সাহেব বললেন যে আমরা জনগণের সম্পৃক্ততা করতে, ওই এলাকার জনগণ, যে এলাকায় আমার বাদ দরকার, যে এলাকায় আমার হুঁশিয়ারি দরকার, যে এলাকায় মানুষকে বুঝাইতে হবে যে আপনার আগামীকালকে অ্যান্টিসিপেশন, অর্থাৎ চিন্তা করতে হবে যে আমার এলাকায় বাদ দরকার, ওই এলাকার মানুষকে সম্পৃক্ত করে, যদি জনগণকে সম্পৃক্ত করে। আমাদের যদি জনগণের দেশ, আমাদের বঙ্গবন্ধু জনগণের সারা জীবন দিয়ে আমাদের জনগণকে উনি দেশ উপহার দিয়েছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনগণের চিন্তাই করতেছেন, তো জনগণ ভাবছেন না, কিন্তু এই জনগণকে সম্পৃক্ত করতে হবে প্রত্যেকটা জায়গায়। যেমন আজকে যদি আমি একটা ভুলায় একটা ভাত নির্মাণ করতে, ওই ভুলার জনগণকে বলতে হবে যে এখানে ভাত দিয়ে, কারণ যখন এই সরকার ছিল না, মানুষ ছিল না, আদি মানব ছিল, তারা নিজেরাই কি নিজেরা রক্ষা করতে, তখন কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না। নিজের এলাকায়, আমি আদি যুগে বলি, প্রস্তর যুগে চিন্তা করেন, মানুষ কিন্তু সারভাইভ করছে, তো দে নো হাউ টু সারভাইভ। অতএব যদি আমরা জনগণ সম্পৃক্ত, ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ড যান বা ওখানে বলেন যে আমরা এই এলাকার জনগণ তোমরা কী করে এই যে তালের নৌকা দিয়ে কীভাবে তারা সারভাইভ করছিল, এই যে কবিতারা, এটা কিন্তু অনেক গুরুতত্ত্ব। কবি তব মনোভূমি সবচেয়ে রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য। কবিদের ভাষা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কবিরা বহু আগে চন্দ্রে গেছে, অনেক পরে মানুষ গেছে সেখানে। তো অতএব এই যে কথাটা আপনি যে বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যমুনা নদী, মেঘনা নদী, বা আজকে যদি আমরা বঙ্গোপসাগরের তীরে যারা বসবাস করে, উপকূলে যারা বসবাস করে, ওই মানুষকে সম্পৃক্ত, আমরা তাদের কাছে জ্ঞান নেই। সবাই কিন্তু জ্ঞানী। মানুষকে সক্রেটিস, অ্যারিস্টটল কোনো বই পুস্তক পড়ে নাই, ওনাদের থিওরি এখনো মানুষ খণ্ডাইতে পারে না। বড় বড় মনীষী লেখাপড়া করেন নাই, ইউনিভার্সিটি পড়েন নাই। রবীন্দ্রনাথের কত বড় বড় গ্রন্থ আছে, কবিতা আছে, যে কেউ এখনও বুঝেও না। তাই ওই গ্রামের লোকজনের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তাই আমি মনে করি, এটা আমার একটা সাজেশন, যে আমরা যে এলাকায় যে কাজ করব, ওই এলাকায় জনগণ সম্পৃক্ত করে যে একটা বাদ করবো। ইভেন ভলান্টিয়ার, আজকে আমাদের রেড ক্রিসেন্টের 7 লক্ষ ভলান্টিয়ার, এবং ভলান্টিয়ার কেন আসে? কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া। ওই গ্রামের মানুষ স্বার্থ ছাড়া আসবে, কারণ ওইটা তার নিজের এলাকায় রক্ষা করার জন্য। আমি মনে করি জনগণের সম্পৃক্ত করে এই বাঁধগুলি তৈরি, যে কোনো কাজ করেন, এটা অত্যন্ত বেশি কাজে লাগবে। হৃদ্রতা আছে সেটা দূর থেকে আমাদের থাকবে না, ডেফিনেটলি সেটা থাকবেই না, থাকার আসলে সুযোগই নেই। কিন্তু যদি বলি যে আপনি যে সাজেশনটা বললেন, এই সাজেশন কি কখনো প্রপোজাল আকারে পানি উন্নয়ন বোর্ড বা এরকম সংশ্লিষ্ট কাউকে আপনারা দিয়েছেন? না, আমার মনে হয় না এরকম কোনো আলোচনা আসে নাই, মানে সুযোগ হয়নি সেটা আমাদের দেওয়ার। কারণ আমাদের এই জিনিসটা অত্যন্ত একটা প্রয়োজন। বারবারই বলেন যে জনগণ যদি যে এলাকায়, কারণ মানুষ, আমার এলাকায় তো আমি বলতেছিলাম, ওখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা করছে। বাঁধ তো সরকারই বানিয়ে দিয়েছে, কিন্তু ভেঙে যাচ্ছে, রক্ষা করতে পারে না ওরা। বালির বস্তা দিচ্ছে, টাকা পয়সা দরকার আমরা দিচ্ছি, নানা ধরনের আমরা বলি জিও ব্যাগ ফেলা, কিন্তু কোনো কিছু, কিন্তু তাতে রক্ষা এত ফাউন্ডেশনটা না। একটা বাঁধের ফাউন্ডেশন ভেরি ইম্পর্টেন্ট। এটা আর্কিটেক্টটা রিসার্চ করে দেখবেন যে কোন ফাউন্ডেশন হলে আমি বাঁধটা রক্ষা, পানির ব্যাগ কত আসে, পানিতে ওই মাটিটা কেমন হয়, মাটিটা কি নরম, মাটিটা কি শক্ত, এটা কি আটালো মাটি নাকি এটা কি এই বালি মাটি, কোন মাটি, এই মাটির দেখতে হবে যে মাটির থাকবে কিনা। ওই রিসার্চ করে যেন একটা রাস্তা তৈরি হয়। আমি একটা রোড প্রজেক্টে ডাক্তার ছিলাম, দেখছি মধ্যপ্রাচ্যে, তো তৈরি করার আগে রিসার্চ করে কত শক্ত, কত ওজনের ট্রাক যেতে পারে, আমাদের রাস্তা ভেঙে যাচ্ছে। কারণ রিসার্চ করে দেখতে হবে কত ওয়েট নিতে পারে ওই বাঁধটা, ওই পরিমাণ মাটি দিতে হবে, ওই পরিমাণ সিমেন্ট দিতে হবে, ওই জিনিসটা কতটুকু পাইলিং করতে হবে, এটাকে মজবুত করতে হবে। ওই যে শক্ত বাঁধ নির্মাণ হচ্ছে না, আমি যেটা মনে করি। এবং ওইটার জন্য দরকার সরকারের অনেক বেশি প্রজেক্ট আছে। যে SOD 19 বললাম, এইখানে 49টা মিনিস্ট্রি ইনভলভ, আর্ম ফোর্স ইনভলভ, ওখানে মানে আর্ম ফোর্সের কোস্টাল গার্ড ইনভলভ, অনেক কিছু ইনভলভমেন্ট আছে। ওই ইনভলভমেন্টের সঙ্গে যদি আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আরও মজবুত হবে জিনিসটা। কারণ SOD 19 বিরাট জিনিস, এটা এত বড় একটা জিনিস। আমি পরে দেখলাম মন্ত্রণালয়ের কথা যেটা বললেন, যদি অনেক মন্ত্রণালয় যুক্ত থাকে কোনো একটা কাজে, আর সেখানে সমন্বয় থাকে, সমন্বয় খুঁজে পান। সবচেয়ে বড় সমন্বয় যে এখন যে ঘূর্ণিঝড়টা হয়ে গেল, মানে চলে গেল ঘূর্ণিঝড় রিমেল,
এখন কিন্তু আমরা আমাদের কালকে ত্রাণ প্রতিমন্ত্রী এসছেন আমাদের অফিসে, রেড ক্রিসেন্ট অফিসে, আমরা ওখানে বসে দেখালাম যে আমাদের সমন্বয়, আমাদের যে 7 লক্ষ ভলান্টিয়ার কিন্তু আমাদের পুরা দেশে 2000 ভলান্টিয়ার কাজ করতে উপকূলে, যেখানে 9টা 10টা ডিস্ট্রিক্টে যে সাইক্লোন আসলো, এখানে তারা সব সময় আরও 30,000 ভলান্টিয়ার আছে সরকারের বিভিন্ন সংস্থার, এনজিও, সবার সঙ্গে সমন্বয় করেই আমাদের একটা কাজ। সিপিপি যেটা আমাদের সিপিপি প্রোগ্রাম আছে, যেটাকে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, ওখানে কিন্তু আমরা সবার সঙ্গে সমন্বয় করে, এবং আমাদের প্রথম জেলা, তারপর উপজেলা, তারপর ইউনিয়ন পর্যায়ে আমরা কিন্তু একটা সমন্বয় করি, কমিউনিকেশন। যেমন কালকে মন্ত্রী এসে বলেন আপনাদের ট্রাক দাঁড়িয়ে রওনা হয় না কেন, তখন আমরা বললাম রওনা হবে, কারণ আমরা বুঝতে হবে কোথায় দরকার, ওই কমিউনিকেশন বারবার করতেছি কোথায় দরকার। আমরা জানলাম বরিশাল আগে দরকার, ট্রাক বরিশাল চলে গেল, এই প্রায়োরিটি অনুসারে আমরা করবো। আমরা পাঠাইলাম পানি, ওখানে পানির ট্যাবলেট গেছে, মানুষ পানির ট্যাবলেটের গন্ধ নিতে পারে না, মন্ত্রী বললেন, আমরা বললাম সঙ্গে সঙ্গে তোমরা বোটল ওয়াটার দাও যতটুকু সম্ভব। সেভাবে আমরা এই যে সমন্বয়টা খুবই প্রয়োজন। সমন্বিত এই মিনিস্ট্রিগুলি সমন্বয় করে যে কাজটা করে, যার যে কাজ, যেমন কোস্টাল, আমি আমাদের রেড ক্রিসেন্টে বলে বলছি তোমরা কোস্টাল গার্ড ওই এলাকার, তাদের সঙ্গে তোমরা সমন্বয় রক্ষা করো, আদারওয়াইজ তোমরা কাজ করতে পারো না। তারা উপকূল সম্বন্ধে জানে, তারা কোস্টকে রক্ষা করে, কোস্টাল গার্ড তারা, অথবা আমাদের ওখানে তারা যাচ্ছে। এখন বন্যা হচ্ছে, আমরা প্রিপেয়ারনেসের জন্য হলি ফ্যামিলি হার্টফেল টিম রেডি করে রাখছি, দরকার হলে ওরা চলে যাবে উপকূলে। আর আমাদের ফিল্ড হসপিটাল আছে কক্সবাজারে, ওখানে রোহিঙ্গাদের বাড়িঘরগুলি অনেক হালকা, ওর মধ্যে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা ভলান্টিয়ার পাঠাচ্ছি, ওদের বাড়িঘরের কী অবস্থা দেখো। এই যে জিনিসগুলি সমন্বয় করার জন্য তখন স্থানীয় সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলছি, যে স্থানীয় সরকারের লোক সঙ্গে তোমরা যোগাযোগ করো, যে রোহিঙ্গারা যে ওখানে আবার ঝড়ো হাওয়ার মধ্যে ওদের ক্ষতি হয় কিনা, কারণ বাড়িঘরগুলি টেম্পোরারি। তো এইভাবে যদি সমন্বয় করতে পারি, একের সঙ্গে মিনিস্ট্রি 50টা থেকে লাভ নেই, একজনের সঙ্গে যার সমন্বয় না থাকে, অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলছিলেন। আর চমৎকার করে শুনছিলাম, বা একটা ভালো লাগাও কাজ করছিল যে আপনি একটা শব্দ ব্যবহার করলেন, ভলান্টিয়ার। এই ভলান্টিয়ার শব্দটার সাথে আন্তরিকতা এত বেশি থাকে যে সেখানে হয়তো সমন্বয় গড়ে ওঠে, কিন্তু যেখানে ভলান্টিয়ার না, অন্যভাবে চাকুরি করা, আমি একটু আসতে চাই গভর্নর নঈম আপনার কাছে, সেই জায়গাটায় যে আমি স্বেচ্ছাসেবী না, সেখানেই কি আসলে সব সমন্বয়ের অভাব তৈরি হয় কিনা? কারণ কোনো না কোনোভাবে লভ্যাংশের চিন্তা হয়, সেখানে আমি কতটুকু পাবো, এই হিসেব নিকেশের কারণে আসলে সমন্বয়ের সমস্যা দেখা দেয় কিনা? না, আমরা সবাই সমন্বয় চাই, কিন্তু সমন্বিত হতে চাই না। অন্য কোঅর্ডিনেশনের দরকার আছে বলি, কিন্তু আমি ছাড়া যদি হয় তাহলে ভালো হয়, আর আমি হলে আমি নেতৃত্ব দিব, এটা আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে। আরেকটা যেটা আমি একটু ওনার উপস্থিতিতে এটা উঠাইতে চাই, সেটা হচ্ছে আমাদের সিপিপি খুবই একটা বৈশিষ্ট্যমূলক এবং পৃথিবীর একটা উদাহরণ, যে গ্রাসরুট লেভেলে ভলান্টিয়ার আছে, তারা কাজ করতো। এটা 72 সাল থেকে বঙ্গবন্ধুর ইয়েতে এটা তৈরি হয়েছে, এটা খুব ভালো কাজ করতো। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, এটা আমাদের স্বীকার করতে হবে এবং এখানে কাজ করতে হবে। এখন ধরেন ভলান্টিয়ারদের যে অ্যাভারেজ এজ, এটা প্রায় 50+, কিন্তু যখন শুরু হয়েছিল তখন এটা 21 ছিল, 18 to 21 ছিল। তখন কত তরুণ মানুষ আছে, আমরা কেন তরুণদেরকে আর আকৃষ্ট করতে পারছি না, এটা আমাদের ভাবতে হবে, এবং তাদেরকে আমাদেরকে আকৃষ্ট করার একটা ব্যবস্থা বের করতে হবে। এখন অন্য যে জায়গায় আসছে, যেমন আগে এদেশের শিশুরা কচিকাঁচা, খেলাঘর এগুলো করতো, তারা স্কাউটিং করতো এবং নিজের ইচ্ছায় করতো। এখন এটা বন্ধ হয়ে গেছে, এখন সব কিছুই পয়সার মাধ্যমে হয়। শিশু একাডেমি একটা প্রাইজ থাকতে হবে, একটা ইয়ে থাকতে হবে, একটা পোশাক পরে যেতে হবে, এই পোশাকে নাচ করতে হবে, ওই পোশাকে গান করতে হবে। আগে কচিকাঁচা, দিশারি বা আপনার মুকুল ফৌজ, খেলাঘর এগুলো ছিল না। কিন্তু যে মানুষটা মুকুল ফৌজ বা কচিকাঁচা করে পরে ম্যাজিস্ট্রেট হয়েছে, সে আর যে এগুলো না করে ম্যাজিস্ট্রেট হয়েছে, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এই যে সামাজিক কাজের ভিতরে নিজেকে জড়ানো, কাজ করা, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আমাদের আরেকবার ভাবতে হবে যে এটাকে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারবো। এখন আনা সম্ভব, খুব দেরি হয়ে যায় না। শিশু কিশোর সংগঠনগুলো যেন নিজেদের মতন করে কাজ করতে পারে, ওইভাবে না যে একটা সব জায়গায় যেতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, এটা না, নিজেরাই না অনেক কিছু করতে পারে। মায়ের শাড়ি দিয়ে স্টেজ বানানোর গল্প তো এদেশে হর হামেশাই শোনা যায়। বাড়ি থেকে চৌকি নিয়ে স্টেজ বানিয়েছে, কাজ করছে, এবং তারা খুব ভালোভাবে এটা করেছে, খুবই ভালোভাবে এটা করেছে। তো ওই জায়গাটা একটু ভাবতে হবে, আমাদের ভাবতে হবে যে আমরা স্বেচ্ছাসেবী তরুণদের যেন আকৃষ্ট করতে পারি, তারা যেন আসে, তারা যেন নতুনভাবে এই দায়িত্বটা নেয়। কারণ যাদের 50 হয়ে গেছে, 60 হয়ে যাচ্ছে, তারা তো থাকবে না। কিন্তু নতুন ব্লাড যদি না আসে এবং তারা যদি নেতৃত্ব না নেয়, জায়গাটা গড়ে তুলতে হবে। আপনি সেটা বলছেন। কথা আমি উত্তর দেই,
যুব রেড ক্রিসেন্টে যে আমি চেয়ারম্যান মাত্র 1 মাস হইল, তো এর মধ্যে আমি একটা পদক্ষেপ নিয়েছি যে প্রত্যেকটা স্কুলে আমরা এখানে ভলেন্টিয়ার, এই যে আমাদের রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ার করব। এবার আমি আমার এলাকায় গেলাম, সুনামগঞ্জে গত সপ্তাহেই গেলাম। তো ওখানে স্কুলে গিয়ে দেখলাম আমাদের যাকে সারা দিয়ে ক্লাস 3-4 বাচ্চারা উদ্যমী হয়ে আসছে যে আমরা ভলেন্টিয়ার হব। এই যে ছোটবেলায় যে মনের মধ্যে আমরা কচিকাচার মেলা করছি, আমরা যে স্কাউটিং করছি, আমাদের মনে এটা আছে, তার মানে আগ্রহটা আছে, আমাকে শেষ করতে হবে আজকের আয়োজন। প্রত্যেক স্কুলে অলরেডি আমি অর্ডার দিয়ে দিয়েছি, প্রত্যেকটা স্কুলের জন্য ইউনিট করা হয় আমাদের এই যুব রেড ক্রিসেন্টের মাধ্যমে। আর যারা সিনিয়র তাদেরকে, যেটা আপনি বললেন যে সিনিয়র 50 ঊর্ধ্বে আমরা আলাদা করে দিচ্ছি, তোমাদের কাজ আলাদা হবে, তোমরা হবে অ্যাডভাইজার। আর যারা নতুন আসবে তারা হবে কর্মী। তো কর্মী অ্যাডভাইজার 3টা পর্যায়ে আমি আমার রেড ক্রিসেন্টের যুব সম্প্রদায় ভাগ করে দিচ্ছি, যে ভলেন্টিয়ার, যে ইয়াং জেনারেশন তারা কাজ করবে, তো উদ্যমী, তারপর তারা যখন আরও পড়ালেখা যাবে, পারবে না, বয়স হয়ে যাবে। এইভাবে আমি চাচ্ছি যুব রেড ক্রিসেন্ট বিরাট একটা সেখানেও একটা সমন্বয় করতে চাচ্ছেন, তাদের অভিজ্ঞতা আর তাদের একদম তরুণ যে শক্তিমত্তা, এর একটা সমন্বয় করে আসলে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আমরা নিঃসন্দেহে প্রত্যাশা তো রাখতেই চাই, কারণ দুর্যোগ প্রবণ এরিয়া এই যদি বলি বাংলাদেশ, এবং আমরা বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে আমাদের নানান জলবায়ুর ক্ষতির হিসেব নিকেশটা যেখানে করি, সেখানে নিজেদের দেশের মধ্যে কি করছি না করছি, একটা বাঁধ রক্ষা কেন করতে পারছি না, সেখানের হিসেব নিকেশটা, সেখানের জবাবদিহিতা, এটা নিঃসন্দেহে চমৎকারভাবে আপনারা যে পয়েন্টগুলো তুলে ধরলেন, সেই জায়গাগুলোতে কাজ করতে হবে, আমরাও প্রত্যাশা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গহরী মোয়ারা আপনাকে, এবং সেই সাথে অধ্যাপক ডক্টর MU কবির চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের সাথে থাকবার জন্য, কারণ এই আয়োজন আমাদের সাজাতেই হয় বিশেষ কিছু সময়ে, বিশেষ কিছু চিন্তা থেকে, যে আমরা শুধু ঘূর্ণিঝড় এলে ঘূর্ণিঝড়ে ভেঙে দিয়ে গেছে এই কথাটা বলি, পার পেয়ে যাই কিনা। ঘূর্ণিঝড় তো আসবেই প্রাকৃতিক নিয়মে, সুনামিও আসতে পারে, এবং সেই সুনামি যখন ধেয়ে আসবে, জলোচ্ছ্বাস বা আমরা যদি বলি পানির উচ্চতা কত ফিট হবে, সেটা 7-8 ফিট না আরও 10-12 ফিট না আরও বেশি হবে আমরা জানি না, সামনের সময়টাতে আরও এরকম বড় কিছু ধেয়ে আসবে কিনা। কিন্তু আমরা যখন নিজেদেরকে রক্ষা করবার কথা ভাববো, একটি বাঁধ নির্মাণ করব, তখন সেই বাঁধটাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং যে পাইলিংয়ের কথা বলা হলো, যে ভিত্তির কথা বলা হলো, সেইটা সঠিকভাবে করতে হবে। যারা রয়েছেন নেতৃত্বের জায়গায়, পানি উন্নয়ন বোর্ডের কথা যদি বলি, বা বাজেটের জায়গায়, তারা যেমন কাজ করবেন, তারা যেন একটু সংশ্লিষ্ট যারা রয়েছেন, ওই স্থানীয় মানুষজন যারা ওই উপকূলে টিকে আছেন, তাদেরকে নিয়ে করেন, বা ওখানকার যারা প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে করেন, এবং জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত হয়, সেই প্রত্যাশাই শুধু আমরা রাখতে পারি। শেষ করছি সেই প্রত্যাশা রেখেই। নিঃসন্দেহে সামনের দিনে এদেশে ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।